দীর্ঘ 18টা বছর বাদে নিজ পিতৃগৃহে পা রাখতে চলেছে আলারা মেহেক। কেন তার মা তাকে নিয়ে চৌধুরী বাড়ি ছেড়েছিল তার সঠিক কারণ সে জানে না। বুঝ হওয়ার পর বাবাকে কখনো দেখেনি, আর মা সে নিজ সংসার সন্তান নিয়ে ব্যস্ত। তাদের মা মেয়ের সম্পর্ক কেবল টিকে আছে ফোন কলের মাঝে। বছর 6 মাসে একবার দেখা হয়। একটা সময় মায়ের জন্য বাবার জন্য মন পড়লেও এখন আর তাদের কথা ভাবে না। তারা পুরো দুনিয়া, তার নানা নানি আর মিকু তার বিড়াল। আলারা মেহেক 21 বছরের যুবতী, অনার্স 2য় বর্ষের ছাত্রী। সুলতান খান ও জোহরা খানের শেষ বয়সের একমাত্র অবলম্বন। সুলতান খান বসার ঘরে বসে পেপার পড়ছেন, পাশে জোহরা বেগম চা খাচ্ছেন। সিঁড়ি দিয়ে ধূপ ধাপ পায়ে নেমে আসছে কেউ। সুলতান খানের সামনে এসে দাঁড়িয়ে কোমরে দুহাত বেঁধে ঝাঁঝালো কণ্ঠে বলে, এটা কেমন কথা ভাইয়া? আমি বললাম তো আমি একা যাব, তুমি তবুও কেন সাথে ওই নাহিয়ানকে পাঠাচ্ছ? ও যদি চায় তাহলে আমি যাব না। সোনা ভাই, আমার এত দূরের পথ আমাদেরও তো চিন্তা হয় বলো। ওর সাথে থাকলে একটু নিশ্চিন্ত থাকবো। ও একদম বিরক্ত করবে না। তুমি তোমার মতো থাকবে, ও ওর মতো। আমি কিছু শুনতে চাই না। ও যদি যায় আমি যাব না, এটাই শেষ কথা। যদি যাই আমি একাই যাব, না হলে সব বাদ। আমি তো তোমাদের দুইজনের জন্য টিকিট কেটেছি। এখন যাব না বললে হয়? বলছি তো, ও তোমাকে একটুও বিরক্ত করবে না। ভাই, তুমি কিন্তু এবার জেদ করছো। নানা ভাই তো বলল নাহিয়ান তোমাকে বিরক্ত করবে না। এতটা রাস্তা একটা মেয়েকে একা কিভাবে ছাড়বো? তার উপর আগে কখনো সেখানে যাওনি। নাহিয়ান তোমার সাথে যাবে, এটাই শেষ কথা। দিন দিন তোমার জেদের মাত্রা বেড়েই চলেছে। এমন চলতে থাকলে তোমার মাকে জানাতে বাধ্য হব। যাবই না আমি তোমার ওই বন্ধুর বাড়ি। ফোন করে বলে দাও যাচ্ছি না আমি। দেখার ইচ্ছে হলে এসে যেন দেখে যায়। আর নানি একদম আমার সাথে খ্যাক খ্যাক করবে না। কারো ঝাড়ি শুনতে আমি এখানে পড়ে নেই। বেশি সমস্যা হলে বলো, চলে যাব। যেভাবে দুপদাপ করে এসেছিল সেভাবেই ফিরে যাই ঘরে। ধূপ করে এসে বিছানায় বসে বিছানার এক কোণে ঘুমন্ত মিকুও লাফিয়ে ওঠে। পিট করে মায়ের দিকে তাকিয়ে আবারও ঘুমিয়ে যায়। চুল খামছে ধরে বসে থেকে কিছু ভাবনা চিন্তা করে ফোনটা তুলে ফোন লাগায় একটি নির্দিষ্ট নাম্বারে। ওপাশ থেকে ঘুম ঘুম কণ্ঠে, হ্যালো, কে বলেছেন? তোর জম হারামি, ওরা তুই? এই সাত সকালে বাজত 11টায়। আমার তো দূর সম্পর্কের নানা 8টার বাস ঠিক করেছে। কান খুলে শোন, তুই যদি আমার সাথে যাস না আমি কিন্তু তোকে বাসের নিচে চাপা দিয়ে মারবো। ভাইয়াকে কল দিয়ে বলবি তোর পেট খারাপ, সেই যা পারিস বলবি। কোনো মতে আমার পিছু করবি না। মেহেকের হুমকিতে নাহিয়ান হকচকিয়ে যায়। গলা খাঁকড়ি দিয়ে বলে, এখন বাজে 5টা, এখন এ কথা নানাকে কিভাবে বলবো? তোর মরার খুব শখ না? ঠিক আছে, চল আমার সাথে, তারপর দেখিস কি করি। ওরা ওপাশ থেকে কল কেটে যায়। নাহিয়ান দোটানায় পড়ে যায়। দুদিকেই বিপদ। এক প্রকার যুদ্ধ করেই একাই বের হয় মেহেক। সুলতান খান ও জোহরা খান চিন্তিত মুখে বিদায় দেয় নাতনিকে। মেহেক দুজনকেই নিশ্চিন্তে থাকতে বলে। লাগেজ ও ব্যাকপ্যাক কাঁধে নিয়ে বেরিয়ে আসে। বাড়ির বাইরে একটু দূরে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে নাহিয়ান। বাসা থেকে বাস স্ট্যান্ড বেশ দূরে, তাই ফোন করে ডেকে নিয়েছে নাহিয়ানকে। যেহেতু সে শরীর খারাপের অজুহাতে যাচ্ছে না, তাই বাড়ির ভেতরে ঢুকে না। মেঘ এসে পিছন থেকে কাঁধে এক চাপড় দিয়ে বলে, যা পিছনে গিয়ে লাগেজ ধরে বস। মানে কি? মানে বাইক আমি চালাবো, তুই পিছনে বসবি। আমি কারো বাইকের পিছনে বসতে পারি না। তুই আর মানুষ হইলি না। মানুষ হব কেমনে? থাকি তো গরুর সাথে। গরুর সাথে থেকে তো গরুই হব। নাহিয়ান নেমে দাঁড়ায়। মেঘ এসে সামনে বসে পিছনে। নাহিয়ান উঠতেই বাইক টান দেয়। আকস্মিক টান খেয়ে নাহিয়ান গিয়ে পড়ে মেহেকের গায়ের ওপর।
কোনো মতে সোজা হয়ে বসে এক হাতে কাঁধ চেপে ধরে বলে, এভাবে কেউ টান মারে? একটু হলেই উল্টে যাচ্ছিলাম। মেহেক ঘাড় ঘুরিয়ে ফিক করে হেসে বলে, একটু রোমান্টিক সিনারি তৈরি করতে চাইছিলাম। ফাঁকা রাস্তার সাথে তোর সাথে সুন্দরী একটা গার্লফ্রেন্ড, আর কি ফিলিংস ভাই। শালা শয়তানে লারে সারাদিন সামনে তাকিয়ে চালা। আমার থোবরা পরেও দেখতে পাবি যদি বেঁচে থাকি। সামনে ঘুরে রাস্তার দিকে মনোযোগ দিয়ে মেহেক গলা ছেড়ে গেয়ে উঠে, লোকে বলে আমায় নাকি শয়তানে লারে। আমি কেমনে বোঝাই শয়তান আমি লারি? আমি কেমনে বোঝাই শয়তান আমি লারি? তুমি যে একা একা মেয়েটাকে যেতে দিলে এতটা রাস্তা, কি করতাম তাহলে? জানোই তো তোমার নাতনির জেদ। একবার যখন বলে দিয়েছি তখন নাহিয়ানকে সাথে পাঠালে যেত না। এত বছর যখন না দেখে কাটাতে পেরেছে, এখন হঠাৎ নাতনিকে দেখার শখ জাগলো কেন? শাহনেওয়াজ অনেক অনুরোধ করে বলেছে জীবনের শেষ কয়েকটা দিন নাতনিকে সাথে নিয়ে কাটাতে চায়। কি করে না করতাম? আল্লাহ আল্লাহ করো সহি সালামতে যেন আবার ফিরে আসে। মেহেককে বাসে তুলে দিয়ে ধপ করে পাশে সিটে বসে পড়ে। বাড়ি যাবি না? বসে পড়লি যে? নাহিয়ান ঘাড় ঘুরিয়ে মেহেকের দিকে তাকিয়ে বলে, সাবধানে থাকবি। নানা তো দুটো সিট বুক করেছিল, পাশের সিটে কাউকে বসতে দেবে না। ফোন করলে সাথে সাথে রিসিভ করবি। আর নতুন একটা জায়গায় যাচ্ছিস, একটু ভদ্র শান্তভাবে থাকিস। মেহেক নাহিয়ানের দিকে সরাসরি তাকিয়ে বলে, আর কিছু? ঠিকমতো খাওয়া দাওয়া করবি, আর রাত জাগবি না, আর পোশাকের দিকে খেয়াল রাখবি, ওড়না রাখবি সাথে সব সময়। মেঘ ফিক করে হেসে ফেলে নাহিয়ানের দুঃখী দুঃখী মুখের ভঙ্গি দেখে ব্যাগ থেকে 100 টাকা একটা নোট বের করে বলে, ধর, এটা দিয়ে এক প্যাকেট স্টার বা হলিউড কিনে নিস। নাহিয়ান খপ করে টাকাটা নিয়ে পকেটে ঢুকিয়ে বলে, আরও 100 দিয়ে আমি বেনসন হেজেস সারা খাই না। যা দিছি ওই নিয়ে খুশি থাক। এখন ভাগ এখান থেকে, না হলে খালুকে বলে দেব তার ছেলে নেশাপাতি করে। এখন যা, ঘন্টায় ঘন্টায় কল দিয়ে জ্বালাবি না। নাহিয়ান অলস পায়ে উঠে দাঁড়িয়ে আর মোড়া ভেঙে একটু ঝুঁকে বলে, মিস করব অনেক, তাড়াতাড়ি চলে আসিস। আসবো না, বিয়ে শাদি করে একেবারে থেকে যাব। তোদের তো মেলা সমস্যা হয় আমাকে নিয়ে, যা একেবারে মুক্তি করে দেব। মেয়েকের মাথায় চাপড় দিয়ে বলে, হুশ, ফাও কথা রাখ। যা যা বলছি সব মনে থাকে যেন। মেয়েকে বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সাই জানায়। নাহিয়ান ধীর পায়ে বেরিয়ে যায়। নাহিয়ান ভেতরে কেমন শূন্য শূন্য লাগছে, কেমন যেন মনে হচ্ছে কিছু একটা হারিয়ে ফেলেছে। অস্থির অস্থির লাগছে। অন্যদিকে মেহেক দীর্ঘশ্বাস ছেড়ে সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে নেয়। সবাই বোঝে, সে তবু অবুঝ হয়ে থাকে। নিজেকে আড়াল করার চেষ্টা কেন সে নিজেও জানে না। বসার ঘরে নাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে 78 বছরের শাওনেওয়াজ চৌধুরী। বয়সের কোটায় সংখ্যা বাড়লেও তাকে দেখে মনে হয় না তা এখনো যথেষ্ট শক্তি সামর্থ্যবান। চৌধুরী পরিবারটাকে এক সুতোয় বেঁধে রেখেছে আজও। তবে মাঝে যে ক্ষতের সৃষ্টি হয়েছে তা আজও জ্বলজ্বল করছে তার হৃদয়ে। সময়ের সাথে সাথে সকলে ভুলে গেলেও তার মনে রয়ে গেছে সেই সময়কার করুণ দৃশ্য। ছোট পুত্রকে আজও ক্ষমা করতে পারেননি। কেবল স্ত্রী ও বাড়ির সকলের কথাই মেনে নিয়েছে সব কিছু। বড় বৌমা রান্নাঘর থেকে ছুটে আসেন। বাড়ির বড় বউ দিলরুবা চৌধুরী মাথায় কাপড় ঠিক করে বিনয়ী স্বরে বলে, জি আব্বু বলেন, কিছু দরকার? তোমাকে বলেছিলাম না আমার একজন আত্মীয় আসবে আজ, তার জন্য একটা ঘর পরিষ্কার করিয়ে রাখতে বলেছিলাম, করেছো? ও তো মনে হয় আর ঘন্টা দুয়েকের মধ্যে এসে পৌঁছাবে। হ্যাঁ আব্বু, আমি রুমা ও শিলাকে দিয়ে করিয়েছি, তবুও একবার দেখে আসছি সব ঠিক আছে কি না। আপনি চিন্তা করবেন না, সব সময় মতো হয়ে যাবে। তুমি আসো বলেই নিশ্চিন্তে থাকি একটু।
তাছাড়া অন্য কাউকে ভরসা করতে পারি না। সে আমার বিশেষ মেহমান, আমাদের পরিবারেই একজন। তার যত্নে যেন কোনো ত্রুটি না হয়, সে দায়িত্ব আমি তোমাকে দিলাম। জি আব্বু, আমি খেয়াল রাখবো। তোমার ছেলে কখন আসবে? আব্বু, আপনার বড় ছেলে ফোন করেছিল। মাজহার ভাই বলল রাতটা আরশানের ফ্লাইটে থেকে কাল সকালে ফিরবে। আমি মাজহার না আরশানের কথা জানতে চেয়েছি। সে কি এবারও সবাইকে নিরাশ করবে? আব্বু, আমি কথা বলছি ওর সাথে। ও শুক্রবারের আগেই চলে আসবে। গত 6 মাস ধরে খালি ঘুরিয়েই যাচ্ছে, আজ নয় তো কাল করে করে। মেয়েটাকে আশা দিয়ে আর কতকাল বসিয়ে রাখবো? কত কাঠখড় পুড়িয়ে রাজি করিয়েছি। তোমার ছেলেকে এখন এসে আবার এই তামাশা লাগিয়েছে। কাল সকালের মধ্যে আমি ওকে এখানে দেখতে চাই। জি জি আব্বু, ও চলে আসবে। শাহনেওয়াজ বসার ঘর ত্যাগ করেন। দিলরুবা দীর্ঘশ্বাস ছাড়েন। ওই ছেলে তাকে 3.5 হাত মাটির নিচে না পাঠানো পর্যন্ত শান্তি দিবে না। ক্লান্ত দেহখানা এসে বিছানায় ফেলেছে। বালিশের পাশে থাকা ফোনটা গলা ফাটিয়ে চিৎকার করছে মনে হচ্ছে। পরপর দুবার বাজার পর 3বারের বার বিরক্তি ভরা মুখে ফোনটা তুলে হাতে নেয়। মুখে অজান্তে হাসি ফোটে। রিসিভ করে কানে ধরে বলে, সোনাই ভাইয়া বলছি। অন্য পাশে থাকা মানহা কিছু বলবে তার পূর্বে কেউ হাত থেকে ফোনটা টেনে নিয়ে মানহাকে ঘরের বাইরে পাঠিয়ে দিয়ে বলে, এই তুই কি আমাকে শান্তি দিবি না, নাকি ঠিক করেই নিয়েছিস 3.5 হাত মাটির নিচে চাপা দিয়ে তুই শান্ত হবি? আরশান কপাল কুঁচকে নেয়। এটা তার মা জননী। নির্ঘাত কিছু হয়েছে। কপালে 2 আঙ্গুল ঘেঁষে বলে, আম্মু আমি ভীষণ ক্লান্ত। কি হয়েছে ফটাফট বলে ফেলো, কথা পেঁচাইও না। হ্যাঁ, আমি কিছু বললেই কথা পেঁচানো হয়ে যায়। ওহ আম্মু প্লিজ, কি হয়েছে সেটা তো বলো। তুই কি এই জীবনে বিয়ে করবি না বলে ঠিক করেছিস? কেন, আমি কি একবারও বলছি বিয়ে করব না? আমি তো রাজি বিয়েতে, শুধু একটু সময় চাচ্ছি। কত সময়, 6 মাস পার হয়ে গেছে। মেয়েটাকে তোর আশায় বসিয়ে রেখেছে সেই কবে থেকে। তোর কথায় ঘুরতে ঘুরতে শুক্রবার ডেট দিল এঙ্গেজমেন্টের। সব কিছু রেডি করে ফেলছে সবাই, আর তোর এখন কাজ বেঁধে গেছে। আমি তো কালকেই বললাম তোমাকে, হঠাৎ করেই কাজ পড়েছে। কিছু শুনতে চাই না। তোর দাদু আজ অনেক কথা শুনিয়েছে এ নিয়ে। বলেছে কাল সকালেই মাজহার ভাইয়ের সাথে বাড়ি আসতে। আমু কাল কিভাবে আসলে আয়, না হলে আমি সব ছেড়ে ছুড়ে বড় ভাইয়ের বাসায় গিয়ে উঠব। তারপর তোর ইচ্ছা হলে বিয়ে কর, না হলে না কর। তোর বিয়ে নিয়ে আর কোনো কথা শুনতে পারবো না আমি। আরে কল কেটে যায়। আরশান কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকে ডিল মারে বিছানার মাঝে। এই বিয়ের প্যারায় সে শেষ হয়ে যাচ্ছে। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে যার বিয়ে তার হুঁশ নাই, পাড়াপড়শির ঘুম নাই। সে হাত পা ছুঁড়ে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ে। সময় তখন রাত 8টা। নড়াইল কালিয়ার বাস স্ট্যান্ডে এসে বসে আছে মেহেক। অপরিচিত 1 নম্বরে কল করে যাচ্ছে, ওপাশের ব্যক্তির কোনো খবর নেই। 4বারের বার রিসিভ হয়। আসসালামু আলাইকুম, কে বলছেন? তোর বা বলছি। মনে মনে বললেও মুখে বলে, আলারা মেহেক বলছি, সুলতান খানের নাতনি, শাহনেওয়াজ চৌধুরীর গেস্ট। ও সরি, আমি চিনতে পারিনি। চেনার কথাও না, না কখনো দেখেছেন না কখনো হয়েছে। হ্যাঁ সেটাই, আপনি কোথায় আছেন? বাস স্ট্যান্ডে পৌঁছেছেন? আমি কি আসবো? বেটা বলদ, নাকি এখনো বলে আসবো? এসে কি তোকে কল দিছি পিরিত করতে? মুখে বলে, যে আমি বাস স্ট্যান্ডে বসে আছি, বেগুনি কুর্তি পরা। কাউন্টারের কাছেই দ্রুত আসেন, না হলে ঠিকানা দে, বাড়ি চলে যাচ্ছি। না না, একা একা আসতে হবে না, আমি কাছেই আছি, 10 মিনিট। কল কেটে যায়। ফোনে 11 টাকা ছিল। নাহিয়ানকে দিয়ে 30 টাকা রিচার্জ করিয়েছিল। মাসখানেক আগে প্রয়োজনের সকলকে মিস কল দেয়। আজ এই লোক ফালতু বকে তার 6 টাকা খরচ করে ফেলেছে।
তাই তো কল কেটে দিয়েছে। অন্যদিকে ইমতিয়াজ হাঁ করে চেয়ে আছে ফোনের দিয়ে। তার মুখের ওপর কিভাবে কল কেটে দিল এই মেয়ে। নেহাত তার নানা বলেছে বিদায় এই মেয়েকে নিতে এসেছে, না হলে তার এত ঠেকা পড়েনি। কিছু সময়ের মধ্যে ইমতিয়াজ এসে পৌঁছায় বাস স্ট্যান্ডে। এদিকে সেদিকে তাকিয়ে খুঁজে পায় বেগুনি কুর্তি গায়ে সাদা ওড়না জড়ানো মেয়েটাকে। চোখে মুখে বিরক্তি ভরা নজর ফোনের দিকে। হলদেটে আলো মুখে পড়া সৌন্দর্য ঠিকরে পড়ছে। চেহারায় অন্যরকম এক মায়া আছে যা ইমতিয়াজকে আকর্ষণ করছে। ইমতিয়াজের কিছু একটা হলো বোধহয়। সারা রাস্তায় যে মেয়ের প্রতি বিরক্তি পুষে এসেছে, এক দেখায় তা উধাও হয়ে গেছে। মেহেক কোনটায় ফোন লাগায় সেই নাম্বারে। ইমতিয়াজের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। আনমনে ফোন রিসিভ করে। কথায় আপনি কত সময় লাগবে, আর সামনে দৃষ্টি রেখে বলে। আপনার সামনে মেহেকের মেজাজ চড়ে যায়। দিক বেদিক হয়ে বলে ফেলে, শালা সামনে তো ফোন রিসিভ করলি কেন? অপ্রত্যাশিত কিছু শুনে ইমতিয়াজের ধ্যান ভঙ্গ হয়। হকচকিয়ে বলে ওঠে, কি বললেন? মেহেককে নিজের ভুল বুঝতে পেরে ঠাস করে কল কেটে দেয়। তার জবাবটাই সবচেয়ে বড় শত্রু। কোথায় নানান কথা রাখতে ভদ্রসভ্য মেয়ে হয়ে থাকতে চেয়েছিল, তাই তো খুলনা পর্যন্ত এসে কিছু লং টপস কুর্তি থ্রি পিসও কিনেছে। সেখানে এই জীবনটাই তার সব কষ্টে পানি ঢেলে দিচ্ছে। অন্য দিয়ে মুখ মুছে এদিক সেদিক তাকায়। এগিয়ে আসছে সাদা শার্ট পরিহিত এক যুবক। তার সামনে এসে থামে। আপনি কি কল কাটার আগে কিছু বলেছিলেন? মেঘ বিনিময় দৃষ্টিতে তাকিয়ে বলে, না তো ভাইয়া। কেন? না, মনে হলো কিছু বলেছিলেন তাই বললাম। হালকা এসে বলে, না না, আমি কিছু বলিনি। আচ্ছা চলুন, রাত তো কম হলো না। ইমতিয়াজ এগিয়ে গিয়ে লাগেজটা হাতে নেয়। আপনার নিতে হবে না, আমার কাছে দিন, আমি পারবো। আপনি আমার সাথে আসুন, আমি নিয়ে যাচ্ছি। মেহেক মুচকি এসে তার সাথে তাল মিলিয়ে পা বাড়ায়। গাড়ির কাছে এসে ইমতিয়াজ গাড়ির পেছনের সিটের দরজা খুলে দেয় মেহেকের জন্য। মেহেক তাকে ধন্যবাদ জানিয়ে ভেতরে গিয়ে বসে। ইমতিয়াজ লাগেজ তুলে ড্রাইভিং সিটে বসে একবার পেছনের সিটে বসা রমণীর দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি এসে থামে চৌধুরী বাড়ির সামনে। গার্ড এসে গেট খুলে দেয়। গাড়ি বাড়ির আঙ্গিনায় প্রবেশ করে। ইমতিয়াজ নেমে মেহেকের জন্য দরজা খুলে দেয়। মেঘ বেরিয়ে আসে, তার চোখে কেবল বিস্ময়। সাদা ও সোনালির মিশ্রণে বাড়িটার রাতের সৌন্দর্য তাকে মুগ্ধ করেছে। সে ঘুরে ঘুরে দেখছে সব কিছু। অন্যদিকে একজোড়া চোখ সেই রমণীর মুগ্ধ দৃষ্টি দেখছে। মুগ্ধ চোখে চোখ জোড়া আজ বোধ বেহায়া হয়ে উঠেছে। গাড়ির শব্দে সদর দরজা খুলে যায়। দরজার সামনে এসে দাঁড়িয়েছে দিলরুবা চৌধুরী। তাকে দেখে মেহেক হেসে সালাম দেয়। দিলরুবা সালাম গ্রহণ করে তাকে ভেতরে নিয়ে আসে। বসাঘরে আছেন শানে ওয়াজ চৌধুরী, বাড়ির কর্ত্রী মেহেরজান চৌধুরী, রাজপুত্র আজহারি চৌধুরী, তার মেয়ে মানহা, ছোট পুত্রের দুই ছেলে মেয়ে আরাফ ও মুনতাহা। এতগুলো মানুষকে একসাথে দেখে মেহেক অপ্রস্তুত হয়ে পড়ে। তাদের বাড়িতে কেবল নানা নানি আর সে থাকে। শানে ওয়াজ চৌধুরী একে একে সকলের সাথে পরিচয় করিয়ে দেন। অস্বস্তি ভরা মুখ নিয়ে সবার সাথেই টুকটাক কথা বলে। সকালে হাসি মুখে কথা বললেও বাড়ির ছোট পুত্র বধূ একটু কণ্ঠা বোধ করছিল কথা বলতে গিয়ে। শত হোক সতীনের মেয়ে বলে কথা, তার কাপা কণ্ঠে মেঘ বেশ মজাই পায়। এই যে দাদাভাই, একটুও লজ্জা পাবে না কেমন? এটা তোমারও বাড়ি, তোমারও পরিবার, নিজের মতো করে থাকবে। জি দাদু, কোনো সমস্যা হলে আমাকে, না হলে ওই যে বড় মা আছে তাকে বলবে কেমন? আচ্ছা দাদু, বলবো। বড় বৌমা মেহেক, দাদু ভাইকে তার ঘরে নিয়ে যাও। অনেক দূর থেকে এসেছে, ক্লান্ত সে। শ্বশুরের কথায় দিলরুবা মেহেকের হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠে। মেঘ যেতে যেতে একবার সকলের উদ্দেশ্যে তাকায়।
তার নজর থেকে রাহেলার দিকে, যে এখনো অস্বস্তি ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এটা আজ থেকে তোমার ঘর, যখনই আসবে এখানেই থাকবে। তোমার দাদু হঠাৎই বললেন তোমার আসার কথা, অল্প সময়ে সব ঠিক মতো করতে পারিনি। এখন একটু কষ্ট করে থাকতে লাগো, আস্তে আস্তে সব তোমার মন মতো সাজিয়ে দেওয়া হবে। না না, সমস্যা নেই, এভাবেই ঠিক আছে। আর আমি তো খুব বেশি দিন থাকছি না, 1 সপ্তাহ খানিকের জন্য, আর কষ্ট করতে হবে না। আর আছে কি না সন্দেহ। শেষ বাক্যটা বিড়বিড় করে বলে, সে কি কথা, সপ্তাহ খানিক মানে কি? সামনে তোমার ভাইয়ের বিয়ে, বিয়ে খেয়ে তারপর যাবে। কোন ভাই? ওহ, তোমাকে তো বলা হয়নি, আমার ছেলে আরশান, ওরই বিয়ে। শুক্রবার এঙ্গেজমেন্ট। ও আচ্ছা, তাকে তো দেখলাম না, ও বাড়িতে নেই। আশা না, তোমার বাবা ব্যবসার কাজে দেখতে বাইরে গিয়েছিল, আজ ফিরেছে, ঢাকায় আছে। কাল নড়াইল আসবে। ও আচ্ছা, বিয়ে কবে? বিয়ে যে কবে তা আমি নিজেই জানি না। মানে বুঝলাম না। ওই ছেলে বিয়ে করতে চাইছে না, বাপ দাদার চাপে পড়ে রাজি হয়েছে। এখন 6 মাস ধরে খালি ঘুরিয়েই যাচ্ছে, আজ নয় কাল করে করে। বয়স তো আর ওর জন্য বসে থাকছে না, কিন্তু কোনো মতেই বিয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করছে না। কি যে করব, এই ছেলেকে নিয়ে চিন্তায় মরে যাচ্ছি। মেয়েকে একটু ভাবুক হয়ে পড়ে, কিছুক্ষণ ভেবে বলে, একটা কথা বলি আন্টি। হ্যাঁ বলো, আসলে কি মনে করবেন? আরে এত ভাবাভাবির কি আছে, তুমি তো নিজের মানুষ বলে ফেলো। আমার মনে হয় ভাইয়ার অন্য কোনো মেয়েকে পছন্দ, ওই ছেলে করবে মেয়ে পছন্দ। আর যদি করেও থাকে, গত 2-3 বছরে কম বলা তো হলো না, কেউ থাকলে তো বলতো। অমন কিছু না, তাহলে আমি শিওর ওনার শারীরিক কোনো সমস্যা আছে। লজ্জায় কাউকে বলতেও পারছে না, বিয়েও করতে চাইছে না। দিলরুবা মেহেকের কথায় থতমত খেয়ে যায়। অন্যদিকে মেহেক মুখে হাত চাপা দিয়ে দিলরুবার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দিলরুবা গলা খাঁকড়ে দিয়ে বলে, তুমি ফ্রেশ হয়ে বিশ্রাম করো, আমি খাবারের ব্যবস্থা করছি। মেহেক ভদ্রমেয়ের মতো মাথা নাড়ে। দিলরুবা রুম থেকে বেরিয়ে মেহেক ঘরের দরজা লাগিয়ে বিছানায় এসে বসে। কিভাবে সে গোপন ছেলের সমস্যার কথা মায়ের সামনে বলে ফেলল। তবে সে নিশ্চিত তার সদ্য হওয়া চাচাতো ভাইয়ের গোপন কোনো সমস্যা আছে। তা না হলে যেখানে বাচ্চা বাচ্চা পোলাপাইন বিয়ের জন্য লাফাচ্ছে, আর সে বুড়ো হয়ে যাচ্ছে, তাও বিয়ে করতে চাইছে না। তার ভাবনার মাঝেই ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে তাকাতেই কপালে বিরক্তির ভাঁজ পড়ে। অনিচ্ছায় একবার বেজে বেজে কেটে যায়, দ্বিতীয়বার বাজতেই রিসিভ করে। কোথায় তুমি? নড়াইল চৌধুরী নিবাসে, আপনার প্রাক্তন স্বামীর বাড়ি। ওখানে কেন গিয়েছো? ইচ্ছা, হেয়ালি করো না, ওখানে কেন গিয়েছো? আপনার বাবার বন্ধু শাহনেওয়াজ চৌধুরী আপনার বাবার কাছে অনুরোধ করেছেন ছেলের প্রথম সংসারের অংশকে দেখতে। আপনার দরদি বাবাও বন্ধুকে ফেরাতে পারেননি, তাই আমি এখানে। আলারা, ভাষা ঠিক করো, আমি তোমার মা হই, ভুলে যেও না। মেঘ শব্দ করে হাসে। হাসছো কেন? আমি কি কোনো কৌতুক বলেছি? তেমনই মনে হলো। মা হো বলেই গিয়েছিলাম, ভাগ্যিস মনে করিয়ে দিলেন। আমি তো তো ভাবছিলাম আমার মা বাপ নাই, কারো পাপের ফসল, তাই এমন আগাছার মতো পড়ে আছি অন্যের বাড়ি। কিন্তু ও মা, এখানে এসে শুনি আমার নাকি একটা বাপ আছে, আবার আপনি বলতেছেন মা, বিষয়টা কৌতুকেই হয়ে গেল না? আলেরা, গলা নামিয়ে কথা বলবেন না আমার সাথে। কেউ আমার উপর গলা তুলুক, সেটা আমার পছন্দ না। আর ভুল কি বলছি? পাপের ফসল না হলে আমার বাপ মাও কই? আমি কেন নানা নানির কাছে থাকি? মুখ সামলে কথা বলো। তুমি কালই চট্টগ্রামে চলে যাবে। জাহান্নামে যাব, আমি এখানেই থাকবো, ইচ্ছা হলে যাব। কারো বাপেরও সাহস নাই আমাকে জোর করবে। ফোন কাটেন। এসব গলার জোর মা গিরি, আপনার বৈধ সন্তানদের সাথে দেখান, আমার সাথে এসব ভণ্ডামি করতে আসবেন না। মেঘ কল কেটে দেয়, ফোনটা ছুঁড়ে মারে বিছানার মাঝে।
দু হাতে চুল খামচে ধরে গলার কাছে ব্যথা হচ্ছে খুব। মনে হচ্ছে কেউ চেপে ধরে রেখেছে, চোখ জ্বালা করছে তবুও ঠোঁট কামড়ে নিজেকে স্বাভাবিক রাখে। এসব জঞ্জালের স্থান তার জীবনে না কখনো ছিল না, ভবিষ্যতে হবে। তার সুখভর্তি জীবনের আড়ালে একরাশ অসুখ, যা নিরাময়ের কোনো উপায় তার জানা নেই। অসাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে মেহেক। গায়ের ওড়নাটা ঘাড়ের এক পাশে পড়ে আছে। রাতের খাবার খেয়ে মানহার সাথে ছাদে এসেছে। যদিও মানহা ভীতু প্রকৃতির মেয়ে, মেহেকের কথায় প্রথমে আসতে চাইছিল না, তবে এক প্রকার জোর করে নিয়ে এসেছে। ঘরে তার হাঁসফাঁস লাগছিল, তাই তো মুক্ত বাতাসের খোঁজে এখানে এসেছে। মানহা গিয়েছে দুজনের জন্য কফি আনতে। সে আকাশের দিকে চেয়ে নিজ ভাবনায় মগ্ন। এমন সময় ফোনটা বেজে ওঠে তার। অলস ভঙ্গিতে ফোনটা বের করে রিসিভ করে। বলো জান পরাণ, আমার কি অবস্থা? দূর বাল, রাখ তোর জান পরাণ। একা একা একটুও ভালো লাগছে না, সব মরা মরা লাগতেছে। আহারে বাচ্চাটা আমার। মজা না ভাই সত্যি। দূর ছাতা, আসতে পারলাম না, এর মধ্যে সব মরা কাণ্ড জুড়ে দিছিস। নানা নানি সে ফোন দিয়ে হা হো করছে। এখন তুই একটা এতই ব্যবা করবি তো পাঠালি কেন সবাই মিলে? আমি তো আসতে চাইনি। তোর নানা পাঠাইছে। বুড়োর দরদ উতলাইয়া পড়তেছিল বন্ধুর জন্য। এই আমার নানারে খবরদার বুড়া বলবি না। সে যথেষ্ট হ্যান্ডসাম আছে এখনো, হয় বাল আছে। আসবি কবে তাই বল। শিওর বলতে পারছি না, এদের বাড়ির ছেলের আবার বিয়ে। সবাই বলছে বিয়ে খেয়ে একেবারে যেতে, শুক্রবার এঙ্গেজমেন্ট। কিন্তু মজার বিষয় কি আজ জানিস কি? ওই লোক নাকি বিয়ে করতে চায় না, বাপ দাদার চাপে পড়ে বিয়েটা রাজি হয়েছে। নির্ঘাত অন্য কোথাও চক্কর আছে না আলাদা কেস। মেহেক দিলরুবার সাথে হওয়া সব কথা খুলে বলে। নাহিয়ান এবার নড়েচড়ে বসে। তুই এই কথার ওনার মাকে বলছিস? হ ভাই, মিনমিন করে বলে। গাদা গাদায় রয়ে গেলি। এত বলি জবানটা কম চালাবি, তা না ওটাই তোর আগে চলে। রাখ এসব কথা, যা গেছে তা গেছে, এখন এসব বলে কি হবে? অত বুঝে বলছি নাকি? শোন, মিকুকে নিয়ে তোর কাছে রাখবি, নানা নানিকে ভরসা নাই। আমি যতদিন না ফিরছি তুই দেখে শুনে রাখিস। তোর বজ্জাত বিলাইকে আমি আমার বাড়িতে জায়গা দেব না। বজ্জাতটা গতবার এসে বিছানাপত্র সব নোংরা করে রেখে গেছে। তুই রাখবি না তোর কাছে? না আকার না, তাহলে তো আকার ল, আকার ক তালাক। যা যা, তোর মতো বেড়ার ঘর করতাম না আমি। নাহিয়ান উত্তরের অপেক্ষা না করে কল কেটে দেয়। মেঘ জানে মুখে না বললেও কাল ঠিকই চলে যাবে মিনুকে আনতে এবং নিজের সর্বোচ্চটা দিয়ে যত্ন করবে। মানহা 2 কাপ কফি নিয়ে ছাদে এসে হাজির হয়। বেচারি হাঁপাচ্ছে। এই মেয়ে হাতে কম লাফায় বেশি। এতে মেহেকের পাশে দাঁড়ায়, একটা কাপ তার হাতে দেয়। তুমি কোন ক্লাসে পড়ো মানহা? 9-এ পড়ছি আপু, সায়েন্স গ্রুপে। তাহলে তো অনেক পড়া। সারাদিন পড়লেও মনে হয় শেষ হয় না পড়া। ভালো লাগে এত পড়তে? ভালো না লাগে যাবে কই? আম্মুর বকুনি আর ভাইয়ার এক ধমকেই সব ভালো লেগে যায়। তুমি তো খুব লক্ষ্মী একটা মেয়ে, তাও বকে। মানহা একটু লজ্জা পায় মেহেকের কথায়। ভাইয়া সব সময় বকে না, শুধু পড়ার সময়ই বকে। ভালোই বাসে বেশি, কিন্তু আম্মু সারাদিন এটা সেটা নিয়ে বকতেই থাকে। তাই কিন্তু মন খারাপ লাগছে। ভাইয়া তো কিছুদিন বাদে বিয়ে। ভাবি আসলে ভাইয়া যদি আমাকে আর ভালো না বাসে? ও মা, ভালোবাসবে না কেন? তুমি তো জানো না, আপু আমার একটা বান্ধবী আছে, ওর ভাই ওকে আগে অনেক ভালোবাসতো, কিন্তু ভাবি আসার পর সারাদিন বকে। ও কিছু না করলেও ভাবি এটা সেটা বলে, ওকে বকা খাওয়ায়। এটা কেমন কথা, আজব তো। এজন্যই তো খারাপ লাগছে। যদি ভাইয়াও অমন হয়ে যায়। মানহার মুখ ভার হয়ে যায়। মেঘ দেখা মেয়েটা বয়সের তুলনায় একটু বেশি অবুঝ, খুবই আদরে লাগে তাকে মেহেকের কাছে। সে বোঝে না বাবা মায়ের ভালোবাসা কেমন, ভাই বোনের ভালোবাসা কেমন। কি বলে সান্ত্বনা দিবে জানে না।
থাকার মন খারাপ করতে হবে না। তোমার মতো লক্ষ্মী একটা মেয়েকে আল্লাহ লক্ষ্মী একটা ভাবি দিবে। তারপর তারা দুজন মিলে তোমাকে আরও বেশি বেশি ভালোবাসবে। মেহেকের কথায় মানহা মলিন হাসে। টুকটাক কথার মাঝে কেটে যায় বেশ খানিকটা সময়। দুজনে ছাদ থেকে নেমে যে যার ঘরে চলে যায়। পরদিন সকালে চৌধুরী বাড়িতে প্রতিদিনের ন্যায় ব্যস্ততা দেখা যায়। যে যার কাজে বেরিয়ে যায়, তৈরি হয়ে খেতে বসেছে। মেহেকের ঘুম ভাঙে দেরিতে। সে আস্তে আস্তে সকালের খাওয়ার অর্ধেক হয়ে গেছে। শাহনেজ ওয়াজ চৌধুরী মেহেককে ডেকে এনে ডাইনিংয়ে বসান। তিনি সকালের খাবারটা বেশিরভাগ সময় নাতি নাতনিদের সাথে খান। ঘুম ভালো হয়েছে দাদা ভাই? জি দাদু, খেতে বসো। ছোট বউ দাদা ভাইকে খাবার বেড়ে দাও। রাহিলা ইস্তস্ত বোধ নিয়ে এগিয়ে এসে খাবার বেরিয়ে দেয় প্লেটে। তার চোখে মুখে অস্বস্তি। মেঘ দেখে আসার পর থেকে তার সাথে কথা বলেনি বলেই চলে। ইতস্ত বোধ করার কিছুই নেই। আমি আপনার বাড়ির 2 দিনের অতিথি মাত্র। চাপা স্বরে কথাটা বলে যেন রাহেলা ব্যতীত কারো কানে না যায়। রাহেলা হাত থেমে যায়। মেঘের দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়। মেঘ আগে থেকেই তার দিকে চেয়েছিল। তাকে তাকাতে দেখে মুচকি হাসে। বিপরীতে রাহেলাও একটু হাসে। মেঘের বিপরীতে বসা আরাপ, সে একটু চুপচাপ স্বভাবের। অন্যদিকে মুনতাহা তার বিপরীত, সবসময় ছুটাছুটি করে। মানহা ও মুনতাহা সমবয়সী। বাবা ভাই আসার খবর শুনে তারা কেউ আজ আর বাড়ির বাইরে যায় না। বসার ঘরের চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় মেহেকের। দুপুরে খাওয়ার পর ভাত ঘুম দিয়েছিল সে। নতুন জায়গায় এসে রাতে তার ঘুম হয়নি, তাই তো দুপুর গড়তেই চোখ লেগে এসেছে। মাজহার চৌধুরী ও আরশান চৌধুরীর পদধূলি পড়েছে চৌধুরী নিবাসে। তাই তো ছোট বড় সকলে ভিড় জমিয়েছে বসার ঘরে। বাইকে দেখে লাফিয়ে গলায় ঝুলে পড়েছে মানহা। বোনকে এক হাতে জড়িয়ে ধরে আরশান। বোনটা তার খুব আদরের। তোমাদের তো সকালে রওনা দেওয়ার কথা, তো এত দেরি হলো যে? আব্বু একটু কাজ ছিল, সেটা সেরে আসতে দেরি হয়ে গেছে। আচ্ছা যাও, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও, বাকি কথা পরে হবে। আজহার চৌধুরী আরশান মানহাকে ছাড়িয়ে নেয়। ভাইয়া যেটা বলেছিলাম এনেছো? নিচু স্বরে বলে আরশান। বোনের উদ্দেশ্যে ইতিবাচক ইঙ্গিত দিতেই মানহার হাসি চওড়া হয়। বিপরীতে সেও হাসে। দিলরুবা চৌধুরী আসার পর থেকে কথা বলেনি। আরশান এগিয়ে যায় মায়ের দিকে। পিছন থেকে জড়িয়ে ধরে বলে, এসেছি তো, তাও রাগ কেন? রেগে নেই আমি। তাহলে কথা বলছো না কেন? এসেছি পর দেখাও দাওনি। রান্না করছিলাম, সেজন্য যাইনি। এখন ঘরে যাও, ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে দাদার ঘরে যাবে। সে কথা বলতে চাই তোমার সাথে একান্তে। কি কথা? জানি না, হয়তো বিয়ের বিষয়ে কিছু বলবে হয়তো। তুমি কোনো উচ্চবাচ্য করবে না। আমি আর কোনো অশান্তি চাই না। আরশান মায়ের গালে চুমু খেয়ে তাকে ছেড়ে দেয়। ওকে ডিয়ার, আর কোনো অশান্তি করব না। এবার যাই। দিলরুবা মাথা নেড়ে সায় জানালে সে দিলরুবার দিকে উড়ন্ত চুমু দিয়ে হাসি মুখে বেরিয়ে আসে। দিলরুবা ছেলের কাজে না হেসে পারেন না। রান্নাঘর থেকে বের হবে, ডাইনিংয়ে আসতেই এমন সময় নতুন একটি মুখের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মেয়েকে নজর ছিল ফোনে, আর আরশানের ধ্যান মায়ের দিকে ছিল বিদায় কেউ কাউকে খেয়াল করেনি। তাই তো মুখোমুখি সংঘর্ষ হয়। মেঘ পুরোপুরি প্রস্তুত ছিল আঘাত পাওয়ার জন্য, তবে যখন দেখলো ব্যথা পায়নি তখন চোখ মেলতেই সামনে দেখে অচেনা এক পুরুষের মুখ। ব্রেনে একটু চাপ দিতেই বুঝে যায় এই ব্যক্তি কে হতে পারে। মুখে অন্যরকম এক গম্ভীর্য ভাব, তবে চোখে ভিন্ন কিছু ছাড়ুন। মানে? মেঘ এবার দাঁতে দাঁত চেপে বলে, হাত ছাড়ুন। ও সরি, খেয়াল ছিল না। আরশান মেঘের হাত ছেড়ে দেয়। মেঘ নিজের হাত ঝাড়তে ঝাড়তে বলে, চোখ থাকলে ব্যবহার করবেন। নিজের বাড়ি বলে যেখানে সেখানে মুখ থুবড়ে পড়বেন না। যত সব গায়ে পড়া লোকজন।
শেষের কথাটা বিড়বিড় করে বলে চলে যেতে নেয়। তবে সে কথা পৌঁছে যায় আরশান চৌধুরীর কানে। মেহেকের কথায় আরশান মাথায় রক্ত চড়ে যায়, পুনরায় বাহু চেপে ধরে। তবে হঠাৎ যেখানে সেখানে রাগ করা প্রকাশ করা, চিৎকার চেঁচামেচি তার বৈশিষ্ট্যর সাথে যায় না। তাই তো শক্ত হাতে বাহু চেপে ধরে টেনে সামনে নিয়ে আসে। চোখে মুখে খেলা করছে দুষ্টুমি। মেহেক হকচকিয়ে যায়, নরম ও ধীর কণ্ঠে বলে, নিজের বাড়িতে হাঁটতে গেলে যদি কারো উপর পড়ে যায় সেটাকে কি গায়ে পড়া বলে? নাকি আপনি ইচ্ছে করেই আমাকে খেয়াল করছেন? মেয়েকের চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে যায়। এমন নির্লজ্জ আত্মবিশ্বাস সে আশা করেনি। মুহূর্তের মধ্যে বিস্ময় বদলে যায় আগুনে। হাত ছাড়ুন বলেছি, অভদ্র লোক। আপনাকে কি ভদ্রতা শিষ্টাচার শেখায়নি? আরশান হালকা হাসে। তার কথায় আরশানের মাঝে কোনো হেলদোল দেখা যায় না। এমন ভাব যেন খুব মজার কিছু বলেছে তাকে কেউ, শেখানো হয়েছিল। কিন্তু কেউ যদি এমন চোখে তাকায় তখন নিয়ম ভাঙতে ইচ্ছে করে। বাই দ্য ওয়ে, আপনি আমাকে যেমন ভেবেছেন আমি তেমন নই। যেখানে সেখানে মুখ দেওয়ার অভ্যাস নেই আমার, তাই নেক্সট টাইম থেকে পড়তে হলে অন্য কারো গায়ে পড়বেন কেমন? এই এক লাইনেই মেহেকের মাথার ভেতর যেন কিছু একটা হয়। কিছু সময় চুপ থাকে, হঠাৎই পরিবেশ থমথমে হয়ে যায়। আরশান নিজের গালে হাত বুলিয়ে নেয়। চোখে এখন আর দুষ্টুমি ভাব নেই, পরিবর্তন হয়ে চোখের সাদা অংশ লাল বর্ণ ধারণ করছে, যেন রক্ত ফেটে বেরিয়ে আসবে। তবে মুখের দিকে তাকালে দেখা যায় কত শান্ত। মাথা ঝাড়া দিয়ে মুখে অন্যরকম এক হাসি ফুটিয়ে মেহেকের উদ্দেশ্যে বলে, হাত তোলার পর্বে একবারও ভাবলেন না বিপরীতে কে আছে? মেঘ থেমে দাঁড়ায়, ধীরে ঘুরে তাকায়, কণ্ঠ শান্ত, কিন্তু প্রতিটা শব্দ ধাঁধালো। কে আপনি জানার আগ্রহ আমার নেই, তবে যিনি আছেন তিনি যে সম্মান পাওয়ার যোগ্য নন সেটা জানি। আরশান হালকা হেসে ফেলে। বাহ, লাইক ইওর টন। সাহস আছে বলতে হবে। এই সাহসটা আছে বলেই আপনাদের মতো ঢিলা ক্যারেক্টারের মানুষজনের মাঝেও টিকে আছি। তাই আমাকে হালকাভাবে নেবেন না। নিলাম না। গা ছাড়াভাবে আরও একটু এগিয়ে আসে। কিন্তু একটা কথা স্বীকার করতেই হবে, আপনি বিপজ্জনক। মেঘ মুখ কুঁচকে তাকায়। বিপজ্জনক মনে হলে দূরে থাকবেন। পরবর্তীতে চটটা গালে না, একদম মেন পয়েন্টে মেরে দেব। এই জীবনে আর বাতি জ্বলবে না। আহ, ভয় পেলাম। ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি। বিপদ দেখলেই তো আগ্রহ বাড়ে, আর আগ্রহ বাড়লেই তো কাছে আসতে মন চায়। এই কথায় মেয়েকের চোখে ঝিলিক ওঠে, রাগ আর বিস্ময়ের মিশেল। বেশি স্মার্ট সাজতে যাবেন না। এ বাড়িতে অতিথি বলেই চুপ আছি, না হলে আগ্রহ জন্মের মতো ঘুষিয়ে দিতাম। অতিথি হালকা হাসি। আপনি সবসময় এমনই, নাকি শুধু দৃষ্টিটি আকর্ষণের চেষ্টা? স্যার, কার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব আপনার? হ্যাঁ, ওই তো দৃষ্টির সিঁড়ি জায়গা বেজায়গা ওষ্টা খান। সরুন তো সামনে থেকে। এক সেকেন্ড নীরবতা, তারপর আরশান ধীরে বলে, বেশ, তাহলে একটা কথা মনে রাখবেন, ছেড়ে দেওয়ার মানুষ নয়। আজকে চটটা তোলা থাকলো, আজকে মুড নেই তাই দিলাম না, তবে সময় করে সুদ সমেত ফেরত দেব। মেঘ চোখ নামিয়ে এক ঝলক তাকায় তার গালে লাল ডাক্তার দিকে, তারপর চোখ তুলে ঠান্ডা স্বরে বলে, রাখলাম মনে, তবে হাতে ব্যান্ডেজ উঠলে আবার আমাকে দোষারোপ করবেন না। মেঘ মুখ ঝামটা মেরে স্থান ত্যাগ করে। অনেক কষ্টে নিজের আসল সত্যটা লুকিয়ে রেখেছিল। আজ এই লোকটার জন্য আরশান তাকিয়ে থাকে তার চলে যাওয়ার দিকে। ঠোঁটের কোণে সেই আগের দুষ্টু হাসি ফিরে আসে। আগুন বুম, নিজের সঙ্গে ঠিক আছে, দেখা যাক। সেও উল্টো দিকে পা বাড়ায়। পুরো ঘটনার কিছুই চোখ এড়ায় না। একজোড়া চোখের নীরবে সরে যায় সেখান থেকে। মেঘকে দেয়াতে খাওয়ার টেবিলে আর দেখা যায় না। শাহনেওয়াজ মানহাকে পাঠিয়েছিলেন ডাকতে, তবে শরীর খারাপের অজুহাত দরজা দিয়ে বসে আছে। খাওয়ার শেষে আমার ঘরে আসবে আরশান,
ঠিক আছে দাদু। রাহেলা বিছানা ঠিক করছে। মাজহার ঘরে প্রবেশ করে। শুনলাম বাড়িতে নাকি বাবার কোনো বিশেষ অতিথি এসেছে। হ্যাঁ, সে তোমার জন্য বিশেষ। মানে? মানেটা না হয় কাল একেবারে সামনাসামনি দেখেই বুঝে নিও। মাজহার আর তাকে ঘাটায় না, তবে চেহারায় ফুটে ওঠে চিন্তার